আরে আরে, কি ব্যাপার? তুই কি চোখে দেখতে পাস না নাকি? এভাবে এসে গায়ের উপর হুমড়ি খেয়ে পড়তেছিস কেন? কি ব্যাপার, মেয়ে দেখলে কি নিজেকে ঠিক রাখতে পারিস না নাকি? এগুলো কি বলতেছেন আপু? আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেইনি তো। আপনি হঠাৎ আমার সামনে চলে এসেছেন, আমি আপনাকে খেয়াল করিনি। আর আপনি আমার থেকে সিনিয়র, আপনার সঙ্গে কেন এরকম কাজ করব বলেন? তোদের মতো ছেলেকে আমার চেনা আছে। একে তো ইচ্ছে করে এসে গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়তেছিস, আবার উল্টো আমাকে জ্ঞান দিচ্ছিস। তোদের মতো ছেলে আমার চেনা আছে। আর তুই কি স্কুলে নতুন নাকি? তোদের আগে কখনো দেখিনি। হ্যাঁ আপু, আমি স্কুলে নতুন, কিন্তু প্রথম দিনেই আপনি আমার সিনিয়র হয়ে আমার সঙ্গে যেরকম ব্যবহার করলেন এটা আমি কখনোই আশা করিনি। আমি ভেবেছিলাম প্রথম দিনটা অন্তত স্কুলে ভালো যাবে, কিন্তু এখানে তো এসে দেখতেছি পুরা উল্টা। তুই কি বলতে চাচ্ছিস? আমি ইচ্ছে করে তোর সঙ্গে খারাপ ব্যবহার করতেছি নাকি? তুই কেন আমার গায়ের উপর এসে পড়লি? আমাকে টাচ করলি কিভাবে? এই স্কুলের সব ছেলে আমাকে দেখে ভয় পায়, আর তুই আমার সঙ্গে তর্ক করতেছিস। নতুন এসেছিস তো, তাই এখনো আমাকে ভালো করে চিনিস নাই। কয়েকদিন গেলে এমনিতেই বুঝতে পারবি আমি কি। আপনি কি মানে আপনি কি এই স্কুলের ডন, নাকি আমাকে এভাবে হুমকি দিচ্ছেন কি কারণে? আমি আপনার সঙ্গে এখনো ভালো ব্যবহার করতেছি, কারণ আমি চাই না প্রথম দিনে এসেই কারো সঙ্গে ঝগড়াতে জড়িয়ে যেতে। আপনি আমাকে চিনেন না, অন্য স্কুল থেকে এমনিতেই আমি এখানে এসে ভর্তি হইনি, ওই স্কুলে ঝামেলা করে এখানে এসেছি, তাই আমার সঙ্গে বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আমাকে যেমন দেখতেছেন আমি কিন্তু আসলেই তেমন না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুই কেমন বলতো শুনি। অনেক ভয় পেয়েছি তোর কথা শুনে। আমি এটাই ভেবেছিস তো? দেখ, তোর সঙ্গে আমার শুধু শুধু কথা বলার ইচ্ছে নেই। এখান থেকে সর, আমাকে আমার ক্লাসে যেতে দে। আর ফার্দার আমার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। আর তোর এই ক্লাসে কে আছে? তুই এখানে আসলি কেন? তুই পড়িস ক্লাস 8-এ। তুই এখানে কি করতেছিস? তুই তোর ক্লাসে যা। স্কুলের করিডোরে হঠাৎ ঘটে যাওয়া সেই ছোট্ট ধাক্কা যেন মুহূর্তেই রূপ নিল এক অদ্ভুত উত্তেজনায়। নতুন আসা আকাশের চোখে ছিল অজানা পরিবেশের অস্বস্তি, আর নেহার চোখে ছিল নিজের দাপটের অভ্যস্ত দৃঢ়তা। দুজনের কথার ঝাঁজ যেন একে অপরকে আরো উস্কে দিচ্ছিল, কিন্তু তাদের ভেতরে কোথাও একটা অদৃশ্য কৌতূহল কাজ করছিল, যেন এই তর্কের মাঝে জন্ম নিচ্ছে অচেনা এক সম্পর্কের সূচনা। আকাশ নিজের রাগ সামলিয়ে দাঁড়িয়ে থাকলেও তার চোখে এক ধরনের জেদ স্পষ্ট হয়ে উঠছিল। অন্যদিকে নেহা, সে সবসময় সবাইকে নিয়ন্ত্রণে রাখতে অভ্যস্ত। সেও অবাক হয়ে গেল, কারণ এই প্রথম কেউ তার সামনে এতটা নির্ভয়ে কথা বলছে। সেদিনে সেই তর্ক হয়তো সামান্য ছিল, কিন্তু দুজনের জীবনে সেটা হয়ে রইল এক গুরুত্বপূর্ণ মোড়। কারণ কখনো কখনো এমন অপ্রত্যাশিত মুহূর্ত থেকে শুরু হয় এক নতুন গল্প, যেখানে ঝগড়ার আড়ালেই লুকিয়ে থাকে অজানা এক অনুভূতির বীজ। নেহাও আকাশকে ছেড়ে কথা বলছে না, এদিকে আকাশও নেহাকে একটুও ছাড় দিতে প্রস্তুত নয়। হঠাৎ আকাশ বলে উঠল, আমি এই ক্লাসে কি করি? মানে এই ক্লাসে আমার চাচাতো ভাই পড়াশোনা করে, আমি এই ক্লাসে আসতেই পারি? ওর সঙ্গে দেখা করতে এসেছি, আপনার কাছে পারমিশন নিতে হবে নাকি আমার? সরুন তো দেখি এখান থেকে। এই ক্লাসে তোর চাচাতো ভাই পড়াশোনা করে, ওর নাম কি বলতো দেখি? তোর চাচাতো ভাইকে একটু চিনে রাখি। আর তুই ছোট হলে কি হবে? তোর তো রাগ দেখছি অনেক বেশি, কিন্তু আমার সঙ্গে এরকম ব্যবহারের পরিণতি কিন্তু তোর জন্য খুব খারাপ হবে, বলে রাখলাম তোকে। ঠিক আছে, সেটা আমি দেখে নিব। আপনি আমাকে ভেবেছেন আমি ছোট, তাই হয়তো আপনার সঙ্গে আমি পেরে উঠব না, কিন্তু আপনি আমাকে এখনো ভালো করে চিনতে পারেননি। যাই হোক, কিছু সময় যাক, এমনিতেই বুঝে যাবেন আমি কি জিনিস। আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, ওর সঙ্গে দেখা করে আবার চলে যাব। আপনি সরুন আমার সামনে থেকে, আপনাকে আমি পরে দেখতেছি। কথাগুলো বলেই আকাশ নেহাকে পাশ কাটিয়ে ক্লাসের ভিতর ঢুকে গেল। আকাশের এরকম অ্যাটিটিউড দেখে নেহা আরো বেশি রেগে গেল। রাগে সে ফুসফুস করতেছে, কিন্তু ক্লাসের মধ্যে এরকম ঝামেলা সে করতে চাচ্ছিল না বলে সে বাইরে চলে গেল। আকাশ গিয়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে শুরু করলো। নেহা তার চাচাতো ভাইকে দেখেই চিনে ফেলেছে, তারা দুজন তো একই ক্লাসে পড়ে। নেহা যেন ভাবতে শুরু করেছে সে কিভাবে আকাশকে অপদস্থ করবে সবার সামনে, কিন্তু আকাশ এগুলো হয়তো কল্পনাও করতে পারেনি যে নেহা তার সঙ্গে খারাপ কিছু করার কল্পনা করতেছে। আকাশ তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিন্দাস কথা বলে যাচ্ছিল। কি ব্যাপার আকাশ, তুই কার সঙ্গে ঝগড়া করলি? তুই কিছু জানিস? ওকে তুই চিনিস? না ভাইয়া, ওনাকে আমি চিনি না। উনি কে আর উনি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলো। ওনার কথাবার্তা শুনে মনে হয় উনি এই স্কুলের প্রিন্সিপাল। আমিও কিন্তু কম না। উনি ডালে ডালে চলতে পারে, আমি চলি পাতায় পাতায়। আর কেউ না চিনুক,
আপনি তো আমাকে ভালোভাবে চিনেন নাকি? তবে তো বুঝতে পারলাম, কিন্তু প্রথম দিন স্কুলে এসে প্রথম দিনই তুই নেহার সঙ্গে ঝামেলা শুরু করেছিস। এটা যে কত বড় আকার নিতে পারে সেটা আমি ভাবতেছি। আপনি এত চিন্তা করবেন না ভাই, আপনি যেরকম ভাবতেছেন সেরকম কিছুই হবে না। আপনি এখন এগুলো কথা বাদ দিন তো, পরে যা হয় সেটা পরে দেখা যাবে। আপনার পড়াশোনার কি অবস্থা সেটা আগে বলুন। আর এই স্কুলে তো আমি নতুন, তেমন কিছুই জানি না। এখানে পড়াশোনা করে কি মজা পাওয়া যাবে? এখানে তো সবকিছু ঠিক, আর এই স্কুলটা অনেক ভালো, কিন্তু তুই যেরকম ছেলে, তোর জন্য সব স্কুলই বিপজ্জনক। তুই তো কোনোখানে গিয়েই বেশি দিন টিকতে পারিস না। আশা করতেছি এখানে আর নতুন করে কোনো ঝামেলা তৈরি করবি না, ভালোভাবে পড়াশোনা কর, বুঝতে পারলি তো? আর বিশেষ করে নেহার সঙ্গে কোনো ঝামেলাই জড়াস না যেন। ও কিন্তু ভালো মেয়ে নয়, ও কিন্তু অনেক রাগী মেয়ে। ওকে দেখে কিন্তু পুরো স্কুলের ছেলেরা ভয় পায়, তাই ওর থেকে সাবধান। আচ্ছা, এত ভয় পান কেন ওই মেয়েকে দেখে? ওই মেয়ে কি এমন যে ওনাকে দেখে এত ভয় পেতে হবে? উনি কি বাঘ নাকি ভাল্লুক নাকি কোনো পুলিশ পরিবারের মেয়ে? ওনার তো দেখতেছি অনেক দেমাগ। পুরো একটা স্কুলের ছেলেরাও নাকি দেখে ভয় পায়। তাহলে আমাকে তো বিষয়টা নিয়ে ভাবতে হবে। আর ওই আপু যদি আমার সঙ্গে নতুন করে কোনো ঝামেলা না করে তাহলে আমিও তার সঙ্গে নতুন করে কোনো ঝামেলা করব না। কিন্তু উনি যদি আমাকে ডিস্টার্ব করে তাহলে আমিও ছেড়ে কথা বলবো না। বুঝতে পেরেছেন তো ভাইয়া? নতুন স্কুল, নতুন পরিবেশ, আর প্রথম দিনই এমন একটা অপ্রত্যাশিত ঝামেলা। সব মিলিয়ে আকাশের জীবনের গল্পটা যেন আবারও নতুন করে মোড় নিতে শুরু করলো। চাচাতো ভাইয়ের সতর্কবাণী আকাশ হালকাভাবে উড়িয়ে দিল। তার মনের ভেতর কোথাও যেন অদৃশ্য একটা কৌতূহল আর চ্যালেঞ্জের আগুন জ্বলে উঠছে। নেহা যে নামটা একটু আগেও তার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, এখন সেই নামটাই যেন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। পুরো স্কুল যেখানে তাকে ভয় পায়, সেখানে আকাশের ভেতরে যে মনটা উল্টো তাকে আরো কাছে টেনে নিচ্ছে। আকাশের স্বভাবই এমন, যেখানে সবাই থেমে যায় সেখান থেকে সে শুরু করতে চায়। কিন্তু সে এখনো বুঝতে পারেনি এই একরোখা স্বভাবই তাকে খুব শীঘ্রই এমন এক পরিস্থিতির সামনে দাঁড় করাবে যেখান থেকে ফিরে আসা এতটা সহজ হবে না। অন্যদিকে নেহাও চুপ করে থাকার মেয়ে নয়। তার আত্মসম্মান আর দৃঢ় ব্যক্তিত্বের জন্য পুরো স্কুলে তার আলাদা একটা প্রভাব আছে। কেউ তার সামনে দাঁড়াতে সাহস পায় না, কিন্তু আকাশ যেন সেই ব্যতিক্রম। সে প্রথম দিনেই তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে। এভাবে অজান্তে শুরু হয়ে গেল দুজনের অদ্ভুত এক সম্পর্কের সূচনা, যার শুরুটা ঝগড়া দিয়ে হলো, শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনো কেউ জানে না। কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুই এরকম রাগারাগি করলি কার সঙ্গে তখন? আবার নতুন করে কার সঙ্গে ঝামেলা তৈরি করলি? আর বলিস না, আমাদের স্কুলে একটা নতুন ছেলে এসেছে, আমার সঙ্গে তখন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল। তাই ওকে আমি সরি বলতে বলেছিলাম, সেজন্য ও আমার সঙ্গে তর্ক শুরু করে দিয়েছিল। তাই ওর সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে, কিন্তু ওকে আমি দেখে নিব। ও আমার সঙ্গে বেয়াদবি করেছে, ওকে আমি ছেড়ে কথা বলবো না। সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছে, সেই ছেলের সঙ্গে ঝামেলা শুরু করে দিলি? হ্যাঁ, তুই কিন্তু এখন একটু বাড়াবাড়ি করছিস। আর কিছুদিন পর দেখা যাবে স্কুলে কোনো ছেলে ভর্তিই হতে পারবে না তোর ভাই। আরে তুইও না যা খুশি তাই বলতেছিস। আমি কি এতটাই খারাপ নাকি? হয়তো আমার একটু রাগ বেশি, তাই বলে কি আমি সবাইকে ডিস্টার্ব করে বেড়াই নাকি? এটা কোনো কথা বললি? আমি ওকে অন্যরকম ভাবে ডিস্টার্ব করব। অন্যরকম ভাবে ডিস্টার্ব করবি মানে? তোর কথা তো আমি বুঝতে পারলাম না বান্ধবী। তোর কথা তো আমি অন্যরকম একটা গন্ধ পাচ্ছি। সত্যি করে বলতো, ওই ছেলেকে তুই তো আবার পছন্দ করে ফেলিসনি? আরে না, কি সব বলছিস? আমি ওকে পছন্দ করব কেন? আমি কি তোকে এরকম কিছু বলেছি নাকি? তুইও না কি সব বলছিস? আমি সবই বুঝতে পারছি বান্ধবী। আমার মনে হচ্ছে তুই কিছু একটা করতে চাচ্ছিস। তুই কি ওই ছেলেটার প্রেমে পড়ে গেছিস নাকি? আমার তো মনে হচ্ছে তাই। বুঝতে পেরেছি, তোর মুখে এখন যা আসতেছে তাই বলে যাচ্ছিস। এখন একটু চুপ থাক। আমি কেবলমাত্র ছেলেটাকে শুধু জ্বালাবো, ওকে শুধু ডিস্টার্ব করব। তারপর কয়েকদিন পরে দেখবি ও স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। আমি সবকিছু অল্প অল্প বুঝতে পারছি, কিন্তু আমার এখানে অন্য কিছু মনে হচ্ছে। তুই শুধু ওকে জ্বালানোর জন্য ডিস্টার্ব করবি না। আমার মনে হয় তুই ওকে পছন্দ করে ফেলেছিস, কিন্তু আমাকে সত্যিটা বলছিস না। কিন্তু আমি ঠিকই বুঝে গেছি। নেহার বান্ধবীর কথাগুলো শুনে নেহা বাইরে থেকে যতই রাগ দেখাক না কেন, ভেতর ভেতরে তার মনটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। সেই ছেলেটার সঙ্গে প্রথম দেখা সেই ছোট্ট ঝগড়াটার যেন বারবার তার মনে ভেসে উঠতে লাগলো। ছেলেটার চোখে চোখ পড়ার মুহূর্তটা, তার কথার ভঙ্গি, সবকিছুই নেহার মনে একটা অচেনা আলোড়ন তুলছিল। নেহা নিজেকে বোঝাতে চাইছিল, না, আমি ওকে পছন্দ করি না, আমি শুধু ওকে একটু জ্বালাতে চাই।
কিন্তু তার নিজের মনই যেন তার কথা মানতে নারাজ। যত সে অস্বীকার করছিল তত সেই ছেলেটার কথাই তার মনে ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে নেহার বান্ধবী মুচকি হেসে নেহার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল নেহার রাগের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে, হয়তো নতুন এক অনুভূতি যেটা নেহা নিজেও এখনো ঠিক করে বুঝে উঠতে পারেনি। নেহা ক্লাসের দিকে যাচ্ছিল, হঠাৎ দেখে আকাশ ওয়াশরুমের দিকে যাচ্ছে। আকাশকে ওয়াশরুমের দিকে যেতে দেখে নেহা ক্লাসে না গিয়ে আকাশের পিছনে পিছনে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে। আকাশ সেটা বুঝতে পারেনি। আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়েছে। হঠাৎ নেহা হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। আপু, এগুলো কি করতেছেন? এরকম করবেন না। যদি কেউ দেখে ফেলে তাহলে আপনার আর আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তারপর যদি স্কুলের হেডমাস্টারকে জানিয়ে দেই তাহলে আমাকে আর আপনাকে স্কুল থেকে বের করে দিবে। এরকম করবেন না, ছাড়ুন। কেন এখনো তো ভয় পাচ্ছিস কেন? তোকে একটু আদর করি, তোর তো শখ অনেক, তোর শখ মিটিয়ে দেই। প্লিজ আপু, এরকম করবেন না। তখন আপনার সঙ্গে একটু রাগারাগি হয়েছে, এজন্য আপনি সিনিয়র একজন হয়ে আমার সঙ্গে এরকম করা কি উচিত হচ্ছে বলুন? আমি তো তোকে কিস করার জন্য এখানে এসেছি, তোকে কিস করব, আদর করব। আসলে সত্য কথা কি, আমার না তোকে পছন্দ হয়ে গেছে, তাই তোকে এইভাবে সবার থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি, যাতে কেউ দেখে না নেয়। কি বলতেছেন এগুলো? আপনি আমার থেকে বয়সে বড়। আমি পড়ি ক্লাস 8-এ, আপনি পড়েন ক্লাস 10-এ। আপনার সঙ্গে কি আমার যাই বলুন? আর এটা যদি স্কুলের সবাই জানতে পারে তাহলে আমাদের নিয়ে হাসাহাসি করবে। আপনি কি চান আমাকে স্কুল থেকে বের করে দিক? দেখুন, এরকম করবেন না। যদি হেডমাস্টার জানতে পারে তাহলে আমাদের দুজনকে কিন্তু স্কুল থেকে বের করে দিবে। তো কি হয়েছে? তুই এত ভয় পাচ্ছিস কি জন্য বুঝতে পারলাম না। এত ভয় পেলে কি চলবে? আর তোকে একটু আদর করে দেই, তাহলে আর তোর মনে এত ভয় থাকবে না। যখন দেখবি এমনি এমনি রোমান্টিক হয়ে যাবে আমার জন্য। এগুলো কি বলতেছেন? ছাড়ুন তো। এভাবে ডিস্টার্ব করা কিন্তু আপনার উচিত হচ্ছে না। আমি ভাবতে পারিনি যে আপনি এরকম কিছু একটা করতে পারেন। আর আপনি কিভাবে বলেন যে আমাকে আপনার পছন্দ হয়েছে? আপনার বয়সটা দেখেন আর আমার বয়সটা দেখেন। এগুলো না আমাদের পরিবার মেনে নিবে না, আমাদের বন্ধু বান্ধব কেউ মেনে নিবে না, সমাজের কেউ মেনে নিবে। আমার বন্ধু বান্ধব সবাই আমাকে দেখে তখন হাসাহাসি করবে। ছেড়ে দেন প্লিজ। আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি আপনার উপর সম্মান দেখিয়ে কিছু করতেছি না। তাই বলে এই নয় আপনি যা খুশি তাই করে যাবেন। নেহা আকাশকে কিস করতে যাবে, হঠাৎ আকাশের বন্ধু আকাশকে খুঁজতে সেখানে চলে যায়। নেহা কিস করতে যাবে, ওই সময় আকাশের বন্ধু গিয়ে দেখে ফেলে সবকিছু। সঙ্গে সঙ্গে আকাশ নেহাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নেহাও লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আকাশ তার বন্ধুকে দেখে অনেক লজ্জার মধ্যে পড়ে যায়। তার বন্ধুকে কোনোভাবে বোঝাতে পারতেছে না যে ওটা তার ইচ্ছে মতো হয়নি, তাকে জোর করে নেহা ওখানে নিয়ে এসেছে। কিন্তু আকাশের বন্ধু আকাশের কথাগুলো বিশ্বাস করছে না। আকাশ কোনোভাবে তার বন্ধুকে বিশ্বাস করাতে পারতেছে না। আমাকে আর মিথ্যা কথা বলিস না বন্ধু, আমি সবই বুঝতে পারছি। প্রেম করবে ঠিক আছে, তাই বলে সিনিয়র আপুর সঙ্গে প্রেম করবে, এটা কেমন কথা হলো বলো তো? এটা যদি আমাদের বন্ধুরা জানতে পারে তাহলে তোকে নিয়ে কত হাসাহাসি করবে তুই বুঝতে পারছিস? আর তোর পরিবারও তো এই সম্পর্কে কখনো মেনে নেবে না। তাহলে এরকম কেন করলি বলতো আমাকে? বিশ্বাস করো বন্ধু, আমি ওয়াশরুমে এসেছিলাম একটু ফ্রেশ হতে, হাত মুখ ধুতে, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন নেহা এসে আমাকে টান দিয়ে এখানে নিয়ে এসে আমার সঙ্গে রোমান্টিক কথাবার্তা বলতেছিল। আমি অনেক চেষ্টা করতেছিলাম তার সঙ্গে কথা বলে বুঝিয়ে তাকে এখান থেকে সরিয়ে দিতে। আমি চাচ্ছিলাম না তার গায়ে আমি টাচ করি বা তাকে ধাক্কা দিই, কিন্তু সে কোনোভাবেই আমাকে ছাড়তে চান না। এক পর্যায়ে সে আমাকে বলে আমি নাকি সে ভালোবাসে, সেটা শুনে তো আমি অবাক হয়ে যাই। তারপরে আমি অনেক চেষ্টা করেছি তাকে এখান থেকে সরিয়ে দিতে, কিন্তু সে কোনোভাবেই আমার কথা শুনতে চাচ্ছিল না। এক পর্যায়ে সে আমাকে কিস করতে চাচ্ছিল। কিস করার আগ মুহূর্তে হঠাৎ এখানে চলে আসি, সেজন্য নেহা আপু আমাকে কিস করতে পারিনি। কিন্তু তুই আমাকে ভুল বুঝছিস বন্ধু, বিশ্বাস কর আমি এরকম কিছু করিনি। প্রেম তো দূরের কথা। কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না। তোকে আমি খুব ভালো করে চিনি, তুই যে কত বড় লজ্জা সেটা আমি ভালো করেই জানি। তুই এমনি এমনি অন্য স্কুল থেকে চলে আসিসনি, তোকে বের করে দিয়েছি। তুই শুধু মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করিস, মেয়েদেরকে ডিস্টার্ব করিস, এই জন্য তোকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি কিন্তু সেটা খুব ভালো করেই জানি। ঠিক এই কারণেই তো আমি এই স্কুলে এসে আর নতুন করে কোনো ঝামেলা তৈরি করতে চাচ্ছি না। সেজন্য আমি সব মেয়ের থেকে দূরে থাকার চেষ্টা করতেছি, কিন্তু এখানে এসে দেখতেছি উল্টো নেহা আপু আমাকে ডিস্টার্ব করতেছে। আমি তো জানতাম তার সঙ্গে আমি ঝগড়া করেছি, সে হয়তো এটার প্রতিশোধ নেওয়ার জন্য অন্য কিছু করবে, কিন্তু সে যে আমাকে ডিরেক্ট
পছন্দ করে ফেলেছে, আমাকে প্রপোজ করতে পারে, এরকম আমি কিছুই ভাবতে পারিনি। যদি আমি জানতাম তাহলে আরও সাবধানে চলার চেষ্টা করতাম। আমার জন্য আমার পরিবার এমনিতেই অনেক অপমানিত হয়েছে, আমি আর চাচ্ছি না আমার পরিবারকে অপমানিত করতে। কিন্তু নেহা আপু তো আমাকে উল্টো ডিস্টার্ব করতেছে। এখন আমি কি করব বলো বন্ধু? তোর কথা যদিও আমার বিশ্বাস হচ্ছে না, তারপরও তুই আমার বন্ধু, তোকে হেল্প করতে হবে। আগে বিষয়গুলো ক্লিয়ার করে শুনতে হবে, তারপরে সব কথা এক জায়গায় করে সেগুলো নিয়ে ভাবতে হবে কি করে এর সমাধান করা যায়। চল আমরা সামনের দিকে যাই। আকাশ আর তার বন্ধু ধীরে ধীরে ওয়াশরুমের পাশ থেকে সরে সামনের দিকে চলে গেল। কিন্তু আকাশের মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো। সে বুঝতে পারছিল না সে কি ভুল করেছে, নাকি পরিস্থিতি তাকে ভুলের মধ্যে ঠেলে দিচ্ছে। অন্যদিকে নেহা স্কুলের করিডর দিয়ে হাঁটতে হাঁটতে থেমে গেল। তার বুক ধড়ফড় করছিল, মুখে লজ্জা আর চোখে একরাশ অস্থিরতা। সে দেওয়ালের পাশে দাঁড়িয়ে নিজের মাথাটা নিচু করে ফেলল। কিছুক্ষণ আগের ঘটনাটা বারবার তার মনে ভেসে উঠতে লাগলো। আমি এটা কি করলাম? আমি তো শুধু ওকে একটু জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু আমি কেন এতটা বাড়াবাড়ি করে ফেললাম? ও কি এখন আমাকে খারাপ ভাবছে? নিশ্চয়ই ভাবছে। এমন সময় নেহার বান্ধবী এসে তার পাশে দাঁড়ালো। কি রে, তোর এই অবস্থা কেন? মুখটা এমন লাল হয়ে আছে কেন? কিছু করেছিস নাকি আবার নতুন করে? প্রেমে পড়লি না তো? তোকে দেখে তো আমার অনেক সন্দেহ হচ্ছে। তোকে একটুও বিশ্বাস নেই, কখন কি করে ফেলিস বলাই যায় না। কি হচ্ছে সত্যি করে বলতো একটু দেখি। না তো কিছু না। তুই আমাকে কি ভাবিস? আর তুই আবার বললি যে আমি এর আগে কতজনের সঙ্গে প্রেম করেছি। তুই আমাকে এই কথা বললি একজনের মুখ দেখে? তুই তো অনেক কিছু বলে দিস। তুই কি গণক হয়ে গেছিস নাকি? দেখ, এমনিতেই মন মেজাজ ভালো নেই, এর মধ্যে যদি এসে আবল তাবল কথা বলিস তাহলে কি ভালো লাগে বল? আমি এর আগে কারোর সঙ্গে প্রেম করেছি নাকি যে তুই এই কথা বললি? আমাকে লুকানোর চেষ্টা করিস না। আমি সব বুঝতে পারি। তুই ওকে জ্বালাতে গিয়ে নিজেই ওর মধ্যে জড়িয়ে পড়েছিস, তাই না? তুই যতই লুকানোর চেষ্টা করিস, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা তো হয়েছে ওর সঙ্গে। আমি বুঝতে পারলাম না, জুনিয়র একটা ছেলে, তার সঙ্গে প্রথমে ঝগড়া করলি, এরপর আবার নতুন করে কি ঝামেলা তৈরি করে আসলি যে মুখ এরকম বাংলা পাঁচের মতো হয়ে আছে। দেখ, ভালো লাগা খারাপ কিচ্ছু না, কিন্তু যেভাবে তুই করছিস এটা ঠিক না। জোর করে কাউকে কাছে টানা যায় না, এতে উল্টো সে দূরে সরে যায়। তুই কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারছিস। তারপরে কিন্তু তুই ওই ছেলেটার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক করার চেষ্টা করছিস, সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। যখন তুই ওয়াশরুমের দিকে গেলি, আকাশ তার আগে ওয়াশরুমে গিয়েছিল, আমি সেটা দেখেছিলাম। তারপর যখন তোকে যেতে দেখলাম তখনই আমার সন্দেহ হয়েছিল, কারণ ওইদিকে শুধু ছেলেদের ওয়াশরুম, তোকে ওইদিকে যেতে দেখে আমার সন্দেহ হয়েছিল। আর এখন সেই সন্দেহ সঠিক বলে প্রমাণিত হয়ে গেল। তুই ঠিকই বলেছিস, আমি হয়তো ভুল করে ফেলেছি, কিন্তু এখন কি করব বল? ও তো আমাকে ভুল বুঝে ফেলেছে। এখন কি করা উচিত আমার বল? আমি তখন বুঝতে পারিনি ওর উপর একটু রাগ হচ্ছিল, ওকে একটু ভালো লেগে গেছিল। সবকিছু মিলিয়ে আমি তখন কি করব নিজে বুঝতে পারিনি, তাই একটা বড় ভুল হয়ে গেছে। এখন আমার কি করা উচিত বলতো? আমার তো মাথায় আর কিছুই আসতেছে না। ওকে গিয়ে কি এখন সরি বলা আমার উচিত হবে? দেখ, এত তাড়াতাড়ি কিচ্ছু বলা ঠিক হবে না। একটু সময় নে, একটু ভেবে চিন্তে কাজ কর। কোনো কিছুতে এত তাড়াহুড়ো করা ঠিক না, বুঝতে পেরেছিস তো? একটু সময় নিয়ে দেখবি সব ঠিক হয়ে যাবে। একটু ভেবে দেখ, মাথাটা একটু খাটা, আগে একটু ভেবে নে, তারপরে যা করার করিস, ওকে? অন্যদিকে আকাশ আর তার বন্ধু মাঠের একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। আকাশ বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত হবে। এদিকে আকাশের বন্ধু আকাশকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে তার এখন কি করা উচিত, কিন্তু আকাশের মাথা কাজ করতেছিল না যে তার কোনটা করা উচিত। দেখ, একটা কাজ কর, সরাসরি ওর সাথে কথা বল, সত্যিটা পরিষ্কার করে বল। যদি তুই সত্যি নির্দোষ হোস তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। তুই নির্দোষ হয়ে এত ভয় পাচ্ছিস কেন? যে এই কাণ্ডটা ঘটেছে সেটা তো তুই ঘটাসনি, ওটা তো নেহা আপু করেছে। তারপরও তুই কেন ভয় পাচ্ছিস? তুই আবার কিছু করিসনি তো? সত্যি করে বল তো, তা না হলে তোরা তো ভয় পাওয়ার কথা না। হ্যাঁ, মনে হয় এটাই ঠিক হবে। আমি আর পালিয়ে বেড়াতে চাই না, যা হয়েছে সামনে থেকে মোকাবেলা করব। এখন আমার মনে হচ্ছে নেহা আপুর সঙ্গে কথা বলা ঠিক হবে। কিন্তু তুই আমাকে এভাবে সন্দেহ করিস না প্লিজ। তুই যদি আমাকে সন্দেহ করিস তাহলে আমাকে কে বিশ্বাস করবে বল? তারপর এত তাড়াহুড়া করা ঠিক না, আমাদের একটু সময় নেওয়া উচিত। যেহেতু একটা কাণ্ড ঘটে গেছে তাই এত তাড়াহুড়া করা আমাদের উচিত হবে না। আমি আর একটু সময় নেই, দেখি নেহা আপু কি করে। সে যদি অনুতপ্ত হয়, সে যদি তার ভুল বুঝতে পারে, তাহলে তো আর তাকে বুঝিয়ে বলতে হবে না। সে নিজে নিজে বুঝতে পারবে যে তার ওই কাজ করা উচিত হয়নি।
একই সময়ে একই স্কুলের দুই প্রান্তে দাঁড়িয়ে নেহা আর আকাশ দুজনই নিজের বন্ধুর সঙ্গে কথা বলছিল, কিন্তু তাদের কথার বিষয় ছিল একটাই, একে অপরকে ঘিরে সেই অস্বস্তিকর ঘটনাটা। নেহা তার বান্ধবীর পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলছিল। তার কণ্ঠে এখন আর আগের মতো জোর নেই, বরং আছে দ্বিধা আর অনুশোচনা। সে বুঝতে পারছে সে যেটা করেছে সেটা ঠিক হয়নি, কিন্তু এখন সেই ভুলটা ঠিক করার পথ খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আকাশ তার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল। তার কণ্ঠে ছিল বিরক্তি আর অসহায়ত্ব, কারণ সে জানে সে কিছু না করেও একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে। সে শুধু চাইছিল কেউ যেন তার কথা বিশ্বাস করে। দুজন দু জায়গায় দাঁড়িয়ে আলাদা আলাদা ভাবে একই সমস্যার সমাধান খুঁজছিল, কিন্তু কেউই জানতো না ঠিক কিভাবে সেই প্রথম পদক্ষেপটা নিতে হবে। সময় যেন তাদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে রেখেছে। এক পাশে নেহার অনুশোচনা, অন্য পাশে আকাশের অস্বস্তি, আর মাঝখানে জমে আছে না বলা হাজারটা কথা। আকাশের মনে কি নেহার জন্য আদৌ কোনো জায়গা হবে, নাকি শুধু নেহার জন্য ঘৃণায় জমে থাকবে আকাশের মনে? নেহাও এখন তার ভুলগুলো বুঝতে পারতেছে। সামনে কি হয় সেটা এখন দেখার অপেক্ষা। বন্ধু, এখন আর কোনো কথা বলিস না। ওই দেখ, তোর আরেক বন্ধু আসতেছে। ও যদি এগুলো শুনতে পারে তাহলে পুরো স্কুলে সবাইকে বলে দিবে। তাই এখন একটু চুপ করে থাক, ওর সামনে কোনো কথা না বলাই ভালো হবে। হ্যাঁ বন্ধু, তুই একদম ঠিক কথা বলেছিস। ওই শালার পেটে কোনো কথা থাকে না। ও যদি একবার জানতে পারে এই কথাগুলো, তাহলে স্কুলের সবাইকে ঢোল পিটিয়ে বলবে। এখন চুপ থাক, আর নইলে চল অন্যদিকে যাই আমরা। বন্ধু, আজকে আর আমার ভালো লাগতেছে না, থাক, আমি বাসায় চলে গেলাম, কালকে দেখা হবে। আবার আমার কেমন জানি লাগতেছে কালকে। তাহলে ফোন দিবনের সঙ্গে সঙ্গে চলে আসিস, আর না হলে বিকালে ফোন দিব, একসাথে আড্ডা দিব, ঠিক আছে? কি করছিস? এখনো তো ক্লাস বাকি আছে, এখনো চলে যাবি? আচ্ছা, যেহেতু খারাপ লাগছে তাহলে আর না থাকাই ভালো। তাহলে যা, আর বিকেলে যদি সময় পাস তাহলে ফোন দিস, একসাথে বসে আড্ডা দিবনে, সমস্যা নেই। আকাশের মন মেজাজ কোনোটাই ভালো নেই। তার আর স্কুলে থাকার মতো মন মানসিকতা নেই। তাই সে তার বন্ধুর সঙ্গে কথা শেষ করে বাসার দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে সে কি নেহার কারণে বিরক্ত অনুভব করতেছে? তখনকার সেই ব্যবহারের জন্য আকাশ এখনো কষ্ট পাচ্ছে। আকাশ কি তবে নেহার ব্যাপারে কিছু ভাবতে শুরু করেছে? আকাশ কি তবে একটু সময় দিতে চাচ্ছে? আকাশের অঙ্গ ভঙ্গি, তার চেহারা দেখে মনে হচ্ছে সেও নেহার ব্যাপারে কিছু একটা ভাবতেছে, কিন্তু সেটা তার বন্ধুকে বুঝতে দিতে চাচ্ছে না। তবে কি নেহাকে আকাশ পছন্দ করে ফেলেছে, নাকি আকাশের মনে অন্য কিছু একটা চলতেছে? আকাশ ভাবতে ভাবতে বাসার দিকে চলে গেল। বাসে গিয়ে সে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। কিরে আকাশ, স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আজকে কি স্কুলে কোনো অনুষ্ঠান নাকি? এত তাড়াতাড়ি তোকে ছুটি দিয়ে দিল? না আম্মু, আসলে আমার ভালো লাগতেছে না। স্কুলে গিয়ে কেমন যেন লাগতেছিল, তাই বাসায় চলে আইছি। দেখছো না, বাসায় আসার সঙ্গে সঙ্গে আমি শুয়ে পড়েছি, অনেক খারাপ লাগছে। কি হয়েছে? তোর বাবাকে ফোন দিয়ে কি ঔষধ আনতে বলবো নাকি? খুব বেশি খারাপ লাগতেছে কি? আর কি সমস্যা হয়েছে সেটা একটু খুলে বল, না হলে বুঝবো কিভাবে কি হয়েছে। না আম্মু, আমার সেই রকম কিছু হয়নি তো। আমার এমনিতে শরীরের মধ্যে ভালো লাগতেছে না, আমার তেমন কোনো অসুখ হয়নি তো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। না আম্মু, ভয় পাওয়ার কিছুই নেই, এমনিতেই ক্লান্ত লাগতেছিল তো তাই বাসায় চলে আসছি। স্কুলে যে একটা সমস্যা হয়েছে সেটা তার আম্মুকে বলল না। তার আম্মুর কাছ থেকে বিষয়টা আড়াল করে ফেললো। তার আম্মু তাকে হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া করতে বলল। আকাশও হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হতে যাবে, অমনি আকাশের আম্মু তাকে ডাকে। কোথায় যাচ্ছিস এখন? বাসায় থাক, তোর আব্বু ফোন করেছিল, তোকে বাসায় থাকতে বলেছে। কোনো সমস্যা হয়েছে নাকি? হঠাৎ আব্বু এত তাড়াতাড়ি বাসায় আসবে কেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোকে থাকতে বলেছে। বেশি কথা বলিস না তো, রুমে বসে থাক। আকাশ আর কোনো কথা না বলে বাইরে না গিয়ে সে তার রুমে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরই তার বাবা এসে আকাশকে খুঁজতে শুরু করলো। আকাশ বের হয়ে তার বাবার কাছে গেল। যাক, আজকে অন্তত তোমাকে বাসায় পাওয়া গেল। কি হয়েছে আব্বু, হঠাৎ আমাকে বাসায় থাকতে বললে? কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি তো অনেক দুষ্টামি করতেছো, ঠিকমতো পড়াশোনা করতেছো না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দিয়ে দিব। আকাশ তার আব্বুর মুখে কথাটা শোনার পরপরই অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল তার এখন কি বলা উচিত। সে এখন বিয়ে করতে চাচ্ছিল না, সে আরো পড়াশোনাটা চালিয়ে যেতে চাচ্ছিল। সে বুঝতে পারছিল না তার আব্বু কেন হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিল। আব্বু, তুমি হঠাৎ আজকে এরকম সিদ্ধান্ত কেন নিলে? আমি এখন বিয়ে করব না তো? আমার এখনো পড়াশোনা শেষ করতে পারলাম না। এই সিদ্ধান্তটা আমি এত দ্রুত নেইনি তো, এই সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলাম আমি।
তোমার আম্মু, তোমার মামা সবাই একমত। অনেক আগে থেকে আমি প্ল্যান করে রাখছি। কি বলতেছো আব্বু? আমাকে এত দ্রুত বিয়ে দিচ্ছ কেন? আমাকে আগে কলেজে ভর্তি হতে দাও। তুই অনেক পড়াশোনা করছিস, আর করতে হবে না। পড়াশোনার নামে শুধু দুষ্টামি। একটা স্কুলেও ঠিক মতো পড়াশোনা করতে পারিস না। প্রত্যেকটা স্কুল এই কোনো না কোনো ঘটনা। তাই বিয়ের পর থেকে তোর বাবার ব্যবসায় মনোযোগ দিবি। তার পরিবারের এমন সিদ্ধান্ত সে মেনে নিতে পারতেছিল না। তার আব্বু আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করার পরও তার আব্বু আম্মু তাদের সিদ্ধান্তে অনড় থাকে এবং তাকে বলে, তুমি রেডি হয়ে নাও, আজকে মেয়ে দেখতে যেতে হবে। না আব্বু, আমি কোনো মেয়েটে দেখতে যেতে পারবো না। তোমরা গেলে যাও, আমার এইসবে এত ইন্টারেস্ট নেই। কেন? গেলে কি সমস্যা? মেয়েটা দেখে তোর যদি পছন্দ হয় সেটা বলবি না আমাদের? তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমাকে বিয়ে দিয়ে ছাড়বে, তাহলে তোমরা যা খুশি তাই করো। আমি মেয়ে দেখতে যেতে পারবো না। ঠিক আছে, ভালো থেকো। মেয়ে দেখতে যাবে না? আমরাই দেখে আসি, মোবাইলের ছবি তুলে নিয়ে আসবো, তুমি বাসায় দেখো। আমার মেয়ে দেখতে হবে না, তোমাদের পছন্দ হলেই হবে। যেহেতু আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, সেখানে আমার পছন্দের কোনো ভ্যালু নেই। আকাশ কথাগুলো বলেই রেগে তার রুমে চলে গেল। আকাশের আব্বু আম্মু বিষয়টা বুঝতে পারে, কিন্তু তারপরও তারা তাদের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না। তারা আকাশকে বিয়ে দিয়েই ছাড়বে। আকাশ মনে হচ্ছে বিয়ে করতে রাজি নয়। ওকে কি জোর করে বিয়ে দেওয়া ঠিক হবে? চুপ করে থাকো তো, তুমি আরো বেশি কথা বলো না। ও তো পড়াশোনা ঠিক মতো করতেছে না। কাঁধে বউয়ের বোঝা পড়লে এমনিতে সোজা হয়ে যাবে। বউয়ের কি জ্বালা সেটা একটু বুঝুক। তার মানে বউ কি ছেলেদের কাছে বোঝা হয়ে থাকে নাকি? তুমি কি কথাটা আমাকে বললে নাকি? ধুর, আমি বললাম ছেলেকে উদ্দেশ্য করে, আর তুমি নিজের কাছে নিয়ে নিলে। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আকাশের আম্মু আর বেশি কথা না বাড়িয়ে শুধু তার রুমে গিয়ে রেডি হয়ে দুজন চলে গেল মেয়ে দেখতে। মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে দেখে তাদের অনেক পছন্দ হয়ে যায়, কিন্তু আকাশের আম্মুর একটা জায়গায় সমস্যা ছিল। সেটা হচ্ছে মেয়ের বয়স একটু বেশি, কিন্তু আকাশের আব্বুর এটাতে কোনো সমস্যা মনে হয়নি। দেখছো, মেয়ের তো বয়স একটু বেশি। এরকম সিনিয়র একটা মেয়েকে ছেলের বউ করে নেওয়া কি ঠিক হবে? আরে আমি তো মনে মনে এটাই চাইতাম। অনেক ভালো হয়েছে ওর জন্য। এইরকম একটা মেয়েকে দরকার, যে ওকে সবসময় প্রেসারে রাখতে পারবে। মেয়ে তোমার পছন্দ হয়েছে, শুধু বয়স নিয়ে একটু সমস্যা। এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার আর কোনো আপত্তি নেই। কিন্তু ছেলের কি পছন্দ হবে? সেটা পরে দেখা যাবে। তোমার আর আমার পছন্দ হয়েছে তো, ওরও পছন্দ হয়ে যাবে, সমস্যা নেই। আকাশের আব্বু আর আকাশের আম্মুর মেয়ে দেখে তাদের অনেক পছন্দ হয়েছে। সিনিয়র মেয়ে, তারপর আকাশের আব্বুর কোনো সমস্যা নাই, বরং সেটাকে আরো প্লাস পয়েন্ট হিসেবে ধরতেছে তারা। দুজন মেয়ে দেখা শেষ করে মেয়ের একটা ছবি তুলে বাসার দিকে চলে গেল। বাসে গিয়ে আকাশকে ডাকতে শুরু করলো। আকাশ বের হয়ে বলল, কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে? ওদের বাসা বেশি একটা দূরে না তো, আমাদের পাশের গ্রামে যেতে 10 মিনিট সময় লাগে। ও আচ্ছা, ভালো কথা। কিন্তু আমাকে ডাকতেছো কেন? কি বলবে বলো? দেখ তো বাবা, মেয়ের একটা ছবি তুলে নিয়ে এসেছি। দেখ তোর পছন্দ হয় কিনা। আমাদের অনেক পছন্দ হয়েছে, মেয়েটা অনেক সুন্দর। তোমরা দেখছো, ভালো কথা। আমি মেয়েটে দেখতে পারবো না। তোমাদের পছন্দ হয়েছে, এটাই অনেক। আমাদের তো পছন্দ হয়েছেই, তোরও তো একটা পছন্দ আছে। তুই একটু দেখ, আমি আশা করতেছি তোর অনেক পছন্দ হবে। না, আমার দেখার কোনো দরকার নেই। তোমরা দেখছো, এটাই অনেক। কথা শেষ করে আকাশ বাবা মার সামনে দরজাটা লাগিয়ে রুমে গিয়ে আবার শুয়ে পড়ে। আকাশের আব্বা বলে ওঠে ও হয়তো লজ্জা পেয়েছে, থাক, ওকে ছবি দেখাতে হবে না, একদম বাসের ঘরেই দেখবে। আকাশের আব্বু আকাশের মামার কাছে ফোন দিয়ে বিয়ের বিষয়ে কথা বলতে শুরু করলো। সোহেল, কোথায় তুই? মেয়েটা তো দেখে এসেছি, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তো তাদের বলে আসছি কালকেই বিয়ে পড়িয়ে নিয়ে আসবো। কি বলতেছেন দুলা ভাই? এত তাড়াতাড়ি কেন? একটা মাত্র ছেলে, অনুষ্ঠান তো করবেন, এভাবে বিয়ে করাবেন কেন? রাত তো অনুষ্ঠান, এত টাকা খরচ করে কি লাভ? পরিবারের সবাই থাকবে, এরা থাকলেই চলবে, বেশি মানুষ প্রয়োজন নেই। আপনি যেটা ভালো মনে করেন। আপনার উপর তো আমি কথা বলতে পারি না, কিন্তু কালকে এত ইমার্জেন্সি বিয়েটা কেন ঠিক করলেন? কি করব এখন? ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কি এইগুলো করব নাকি? আমার ব্যবসায় সাহায্য করার মতো কেউ আছে নাকি? তাই বাধ্য হয়েই দ্রুত বিয়ে দিয়ে আমার আবার ব্যবসায় মনোযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে দুলা ভাই,
তাহলে আমি কালকে সবাইকে নিয়ে চলে আসব, চিন্তা করেন না। আকাশের আপু কথা শেষ করে তার কাছের কিছু আত্মীয় স্বজনকে এই বিয়ের জন্য দাওয়াত করলো। কিছুক্ষণ পর আকাশের ফোন বেজে ওঠে। আকাশ ফোন বের করে দেখে তার বন্ধু ফোন করেছে। কিরে কোথায় তুই? তুই না বললি বিকেলে আড্ডা দিবি, তাহলে আজকে আসলি না কেন? রাখতো তোর আড্ডা, এদিকে জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, তুই আছিস আড্ডা নিয়ে। কি ব্যাপার, কি হয়েছে? হঠাৎ এরকম রেগে যাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? নাকি আঙ্কেল তোর বিয়ে ঠিক করে ফেলেছে? তুই জানলি কি করে আমার যে বিয়ে ঠিক করছে? তোকে কে বললো? আকাশের বন্ধু কথাটা শুনে চমকে উঠল। সে তো এটা ইয়ার্কির মাথায় বলেছে, কিন্তু তার বন্ধু সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে এটা সে জানতো না, তাই কৌতূহল বশত আকাশকে জিজ্ঞেস করলো। কিরে মামা, আমি তোকে ফান করে বললাম তোর বিয়ে ঠিক করেছে নাকি আঙ্কেল? তুই এখন দেখতেছিস সত্যি সত্যি বলছিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে মামা আমার বিয়ে ঠিক করেছে। আব্বু আম্মু কার সঙ্গে বিয়ে আমি সেটাও জানি না, মেয়েটাকে কেমন দেখতে সেটাও জানি না। শুধু আব্বু আম্মু বললো মেয়েটাকে নাকি অনেক সুন্দর। বলিস কি, হঠাৎ আজকে এভাবে বিয়ে ঠিক হলো? বুঝতে পারলাম না বিষয়টা। তুই তো জানিস আমি কেমন, কোনো স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। অতিরিক্ত দুষ্টামির কারণে আব্বু আম্মু আমার উপর বিরক্ত হয়ে আমার উপর এরকম একটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছে, যাতে আমি দায়িত্ব ঠিকমতো বহন করতে পারি আর আব্বুর ব্যবসায় মনোযোগী হতে পারি। বলিস কি, যাক তাহলে তোর বিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক মামা, কংগ্রাচুলেশন। দাওয়াত তো দিলি না রে? তোকে কিভাবে দাওয়াত দিব বল, কালকে বিয়ে, তাহলে বুঝতেই পারছিস। বলিস কি, এত ইমার্জেন্সি কেন? তাড়াহুড়া করে কি বিয়ে হয়? আমি কিছু জানি না বন্ধু, সবকিছু আব্বু আম্মুর উপর। আমি এই বিষয়ে কোনো কিছু বলিনি, তারা যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। এখন তোকে তো দাওয়াত করতে পারলাম না, কিছু মনে করিস না। এই বিয়েতে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। আচ্ছা বন্ধু, অনেক রাত হয়েছে, ঘুমা, তাইলে কালকে কথা হবে। আকাশ কথা শেষ হতে ফোনটা কেটে দিয়ে ভাবতে শুরু করলো। তার লাইফটা এভাবে মুভ অন করবে সেটা আর কল্পনা তো করতে পারেনি আকাশ। তারপরও বাস্তবটাকে মেনে নিতে হবে। আকাশ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙে আব্বুর ডাকে। ঘুম থেকে উঠে বলতে লাগলো। কি ব্যাপার আম্মু, এত সকাল সকাল ডাকাডাকি করতেছো কেন? তাড়াতাড়ি ওঠো, আজকে তোর বিয়ে, সেদিকে খেয়াল আছে? আমি বিয়ে করব না, আমাকে জোর করো না তোমরা, বলে দিলাম। এই বিষয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ তোমার বাবা জানে। এই বিষয়ে তোমার বাবার সঙ্গে কথা বলো। বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তোমার মামা আসবে একটু পরে। আকাশ বাধ্য হয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখে তার মামা চলে এসেছে, মামি এসেছে, এরকম অনেকেই আসতে শুরু করলো। পাশাপাশি তার মামাতো বোন এসেছে, তার চাচা চাচি, চাচাতো ভাই বোন সবাই চলে এসেছে। আকাশ, এখনো তুমি রেডি হওনি? দুপুর হয়ে গেল, কখন রেডি হবা? তাড়াতাড়ি গোসল দাও, গোসল দিয়ে রেডি হয়ে নাও, বেশি সময় নেই কিন্তু। আকাশ কোনো কিছু না বলে আবার রুমের মধ্যে চলে গেল। এদিকে আকাশের আব্বু সবকিছু ঠিকঠাক করে একটু পরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। আকাশ রুমের মধ্যে গেছে মনে হচ্ছে, রেডি হচ্ছে। আপনারা সবাই রেডি হয়ে নিন, অনেক দেরি হয়ে গেছে কিন্তু, আর দেরি করা যাবে না। আকাশকে তার চাচাতো ভাই রেডি করিয়ে বাইরে নিয়ে আসলো। সবাই তখন অলমোস্ট রেডি। সবাইকে নিয়ে বেরিয়ে বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়ানোর মুহূর্তে মেয়ে অনেক কান্না করতেছে দেখে মেয়েকে ঘরে রেখে বিয়ের কার্যক্রম শুরু করে বিয়ে পড়ানো শেষ হলে বউকে সঙ্গে নিয়ে সবাই বাসায় চলে আসলো। বাসায় আসার পরে নতুন বউকে ঘরে রেখে আকাশ গিয়ে ছাদে বসে সিগারেট খাচ্ছিল। তার চাচাতো ভাই খুঁজতে খুঁজতে ছাদে এগিয়ে যায়, গিয়ে দেখে সে সিগারেট খাচ্ছে। কি ব্যাপার, ছাদে এসে সিগারেট খাচ্ছিস? তোর বউ একা একা বাসর ঘরে বসে আছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আরে বেটা, তোর বিয়ে হয়ে গেছে, তোর বউ তোর জন্য অপেক্ষা করতেছে। রুমে যাচ্ছিস না কেন? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে ভাবলে কোনো সমাধান বের হবে না। যাচ্ছি, সিগারেট শেষ হলে আসতেছি, তুই নিচে যা। আকাশ সিগারেট খাওয়া শেষ করে তার রুমে প্রবেশ করলো। গিয়ে দেখে তার ওয়াইফ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। সে তো ওয়াইফের সামনে গিয়ে বসতে সাহস হচ্ছিল না। অনেকক্ষণ কেটে যাওয়ার পর ও যখন আকাশ তার ওয়াইফের ঘুমটা তোলে, তখন তার ওয়াইফ নিজেই ঘুমটা তুলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আকাশও তার মুখ চেপে ধরে। কি ব্যাপার, তুই এখানে? আমি এখানে মানে? আমারও তো একই কথা, আপনি এখানে কি করেন? আজকে আমার বিয়ে হয়ে গেছে। বিয়েটা কি আসলে তোর সঙ্গে হয়েছে আমার? সেটা তো বলতে পারবো না, আমি তো বিয়ের আগে মেয়ের ছবি দেখি নাই, তাহলে কিভাবে বলবো আমার বিয়ে কার সঙ্গে হয়েছে? দুনিয়ায় এত মানুষ থাকতে শেষমেশ তোর মতো পিচ্চি একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হলো। এই যে মিস, একটু সাবধানে কথা বলুন, আমি মোটেও পিচ্ছি নই। আপনি আমার থেকে 2 ক্লাস উপরে পড়তেন, তাই দেখে আপনি অনেক বড় হয়ে যাননি। আপনি আমার থেকে হয়তোবা কয়েক বছরের বড় হবেন।
মুহূর্তের মধ্যে সে ঘরে থমথমে অবস্থা বিরাজ করতেছে। তারা দুজনকে বুঝতে পারতেছে না তাদের এরকম ভাবে বিয়ে কি করে হলো। কেউ কাউকে বিয়ের আগে দেখেনি। ভাগ্য যে তাদের সঙ্গে এরকম খেলা খেলবে সেটা তারা বুঝতে পারেনি। নেহা এটা কোনোভাবেই মানতে পারতেছে না তার বিয়ে আকাশের সঙ্গে হয়েছে। সে বুঝতে পারছিল না কি বলা উচিত এখন তার। তাই বলে তোর সঙ্গে আমার বিয়ে হলো, এই রকম ঘটনা তো কখনোই ঘটতে দেখিনি, অথচ সেই ঘটনাটা আমার সঙ্গেই ঘটলো। দেখুন, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার আব্বু আম্মুর প্রেশারে আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি। এই বিয়ে করার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। শুধু আমি আমার আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছি। কিন্তু সেই বিয়েটা যে আপনার সঙ্গে, সেটা আমি ভাবতে পারিনি। যদি জানতাম আপনার সঙ্গে বিয়ে, তাহলে আমি অনেক আগেই না করে দিতাম। ছবিটা না দেখে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে কি তুই কোনোভাবে অপমান করলি নাকি? আমাকে দেখতে কি এতই খারাপ নাকি যে আমাকে বিয়ে করে ভুল করেছিস? আমি সেরকমভাবে কোনো কথা বলিনি, আপনি ভুলভাবে নিচ্ছেন কথাটা। আপনার সঙ্গে তো আমার প্রথম থেকেই ঝগড়া, তাহলে আপনাকে বউ হিসেবে কিভাবে মেনে নিব? তুই কি মনে করেছিস আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব? কখনোই না। এখন যত কিছুই বলেন, আর কোনো কিছুই করার নেই। আজকে থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই হাজার কথা বললেও এখন আর কোনো লাভ হবে না। নেহা আকাশের কথা শুনে চুপ হয়ে গেল। নেহা অনেক টেনশনে পড়ে গেল। যার সঙ্গে প্রথম দিনে ঝগড়া শুরু, সে অচেনা ছেলেটার সঙ্গে আজকে তার বিয়ে হয়ে গেছে। তারা কেউ জানে না কে কাকে বিয়ে করতেছে, তাই ভাগ্য তাদের সঙ্গে এরকম খেলা দেখিয়ে দিল। আচ্ছা, যেটা হবার সেটা তো হয়ে গেছে, এটা বলে আর ফিরিয়ে আনা যাবে না। এখন তুই ঘুমিয়ে পড়, নিচে যা। আমি কেন নিচে যাব? এটা আমার বিছানা, আর ঘুমালে দুজনে একসাথে ঘুমাবো। আমি নিচে ঘুমাবো কেন? বেশি কথা বলিস না, তোকে বলছি নিচে গিয়ে ঘুমাতে। তোর সঙ্গে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। নেহা বালিশ নিয়ে নিচে শোয়ার জন্য যাবে, এরই মধ্যে আকাশ হাত ধরে টান দিয়ে নিয়ে এসে বিছানার উপর শুয়ে দেয়। নেহা এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। সে অনেক ভয় পেয়ে যায়। আকাশকে বলতে শুরু করলো, এদিকে তো ঠিক করতেছিস না, আমার সঙ্গে খারাপ কিছু করিস না তুই। আশ্চর্য ব্যাপার, এখানে খারাপ কোথা থেকে আসলো? আপনি আজকে থেকে আমার ওয়াইফ, আপনার হাত আমি ধরতে পারি, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তোকে তো আমি হাজবেন্ড হিসেবে মেনে নিইনি, তাহলে তুই আমাকে এভাবে ব্যাড টাচ করলি কেন? তাই না, ব্যাড টাচ দিছে আপনাকে। এখন দেখুন ব্যাড টাচ কাকে বলে। কি করতেছিস সেগুলো? আমার উপরে আসতেছিস কেন? সরে যা এখান থেকে বলতেছি। দেখ, আমি কিন্তু চিৎকার করব এখন। চিৎকার করেন, সমস্যা কি? সবাই তো অন্য কিছুই ভাববে। চিৎকার করলে আমার কিছু যায় আসে না। আকাশ নেহার দুহাত বিছানার সঙ্গে চাপ দিয়ে ধরে নেহার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট লাগিয়ে আলতো লিপ কিস করতে শুরু করে। নেহা অনেক চেষ্টা করার পরও আকাশের হাত থেকে বের হতে পারে না। এদিকে আকাশ পা দিয়ে নেহার কাপড় উপরের দিকে তুলতে শুরু করলো। নেহা অনেক চেষ্টা করার পরও কিছু করতে পারল না। তখন সে হার মেনে গেল। নেহাও সেই ভালোবাসার মুহূর্তে হারিয়ে যেতে শুরু করলো। নিজেকে ধরে রাখতে না পেরে ভালোবাসার সাগরে ভেসে গেল দুজন। আকাশ নেহাকে অনেক আদর করতেছিল, কিস করতেছিল। এভাবে তারা একজন আরেকজনকে অনেকক্ষণ ভালোবাসি তৃপ্তি সহকারে দেওয়ার পর আকাশ বলে উঠল, কি ব্যাপার, আপনি না বললেন চিৎকার করবেন? কই, চিৎকার তো করলেন না। যে চিৎকার করলেন ওটা তো স্বাভাবিক, ওটা তো প্রথম সবাই করে। আমি চাইনি এই সময় বাসায় সিনক্রেট সৃষ্টি করতে, তাই আমি চিৎকার করিনি। আর এখানে তো অস্বাভাবিক কিছুই হয়নি, তাই সবকিছু ভেবে চিনতে আমি আর চিৎকার করিনি। এটাই তো, তখন আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি তো বুঝলেন না। সেজন্য আপনাকে এভাবে জোর করে ভালোবাসা আদায় করে নিতে হলো। ঠিক আছে, এখন শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে। এখন আর কথা বলতে পারবো না। শুনেছি মানুষ নাকি বাসর ঘরে সারা রাত কথা বলে, আর আপনি এখনই ঘুমিয়ে যাবেন, এটা কোনো কথা? আমার সঙ্গে যা করলি তাতে কেউ আর ক্লান্ত না হয়ে পারে? আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, আমাকে ঘুমাতে দে একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঘুমান। আপনি সকালে আপনার সঙ্গে কথা হবে। গুড নাইট। আকাশ নেহা দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর 4-5 ঘন্টা পর নেহা ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখে নেহা আকাশের বুকের উপর শুয়ে ঘুমাচ্ছে। এটা উপলব্ধি করার পর নেহা মুচকে একটা হাসি দিয়ে আবারও আকাশের বুকে গিয়ে শুয়ে পড়ল। সে যেন আকাশের বুকে অনেক শান্তিতে ঘুমাতে পারতেছিল। আকাশের বুকে যেন অন্যরকম একটা ভালোবাসার চাদর ঠেকে গেছে। নেহা সকালে ঘুম থেকে উঠে দেখে আকাশ নেই। নেহা ছাদে গিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছিল। এটা দেখে নেহা অনেক রেগে যায়। কি ব্যাপার আকাশ, তুই সিগারেট খাচ্ছিস? তুই জানিস না সিগারেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? জানি তো কি হয়েছে, সিগারেট আমি অনেক আগে থেকেই খাই। আপনি বলার পরে কি আমি বাদ দিয়ে দেব নাকি? দেখ, আমি কিন্তু সিগারেট খাওয়া একদম পছন্দ করি না, আর তুই যে সিগারেট খাচ্ছিস সেটা কিন্তু আমি বাবাকে গিয়ে বলে দিব।
বাচ্চা মানুষের মতো কথা বলেন না। বাবাকে বলবেন, মানে বাবা যদি জানতে পারে সিগারেট খাই তাহলে আমাকে মেরে পাছা লাল করে দিবে। তাহলে এক্ষুনি সিগারেটটা ফেলে দে, তা না হলে কিন্তু আমি বলে দিব গিয়ে। আমি সিগারেট ফেলবো না, আপনি যা করার করে নিয়েন, আমার কোনো সমস্যা নেই। নেহা রেগে বলতে লাগলো। এক্ষুনি সে যাচ্ছে বাবাকে বলতে, আর যেতে লাগলে আকাশ হাত ধরে টান দিয়ে তার বুকের সঙ্গে লাগিয়ে নিল। নেহার চোখে চোখ রেখে আকাশ তাকে আলতো করে নরম দুইটা লিপ কিস করলো। নেহা অনেক লজ্জা পেয়ে গেল, বলতে শুরু করলো। কি করতেছিস সেগুলো? ছাড়। ছাদে এসে এইভাবে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু অনেক লজ্জায় পড়ে যাব। দেখলে কি সমস্যা? আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, আমরা যেখানে সেখানে প্রেম করতে পারি। তাই বলে ছাদে? এটা ওপেন প্লেস, এখানে যে কেউ আসতে পারে। ছাড় আমাকে, আমি বাবাকে গিয়ে এক্ষুনি বলে দিব যে তুই সিগারেট খাস। দেখেন প্লিজ এরকম কিছু কইরেন না। আব্বু যদি জানতে পারে যে আমি সিগারেট খাই তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলবে। আপনি কি চান এই বিয়ে বাড়িতে সবার সামনে আমি মাইর খাই? বলবো না, কিন্তু আজকে আমাকে কথা দিতে হবে, আর কখনোই সিগারেটে হাত দিবি না। যদি কথা দিস তাহলে কাউকে বলবো না। এটা কি করে সম্ভব? আমি অনেক দিন ধরে সিগারেট খাই, এটা আমার বাদ দেওয়া অসম্ভব, আমি এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি বাবাকে গিয়ে সব বলে দিই, বাবাই তোর ব্যবস্থা করবে। আপনি এরকম কেন করতেছেন আমাকে? আপনি ব্ল্যাকমেল করতেছেন, এটা কি ঠিক হচ্ছে বলুন? একদিনের ব্যবধানে আমার উপর আপনি এত প্রেসার দিতে পারেন না। আকাশের কথা শুনে নেহা আবার তার হাত থেকে ছুটে যেতে লাগলো। আকাশ আবারও তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। আকাশ ভয়ে বলতে শুরু করে। দেখুন, আজকের পর থেকে আর আমি কখনো সিগারেট খাবো না। তারপরও আপনি আব্বুকে কিছু বললেন না। আব্বু যদি জানতে পারে, আরও বিশেষ করে এখন মামা আছে, মামা যদি জানে আমি সিগারেট খাই তাহলে কিন্তু আজকে আমি শেষ। আজকের পর থেকে যদি আমি আর কখনো দেখি তুই সিগারেট খাচ্ছিস তাহলে তোর অবস্থা খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, আর কখনো সিগারেট খাবো না, কথা দিলাম। তারপরও আপনি আব্বুকে কিছু বললেন না। আকাশ নেহাকে জড়িয়ে ধরে কথাগুলো বলতেছিল, এর মধ্যে ছাদে প্রবেশ করে আকাশের চাচাতো বোন মাইশা। মাইশাকে দেখে আকাশ কেঁপে ওঠে, তার মনের মধ্যে যেন ঝড় উঠে যায়। অনেকদিন পর মাইশাকে দেখলো। মাইশাকে দেখে নেহা লজ্জা পেয়ে আকাশের হাত থেকে ছুটে গেল। বাপ রে, ছাদের মতো একটা ওপেন প্লেসে দাঁড়িয়ে একজন আরেকজনের এইভাবে জড়িয়ে ধরে আছেন, লজ্জা শরম বলে কিছু কি আছে? উনি কিন্তু তোর ভাবি হয়, ভদ্রভাবে কথা বল। এখানে খারাপ কিছু করতেছি না, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যা খুশি তাই করতে পারি। সবই ঠিক আছে, তাই বলে ওপেন প্লেসে ছাদের মতো একটা জায়গায় এখানে তো সবাই যাওয়া আসা করে। নেহা যেহেতু মাইশাকে চিনে না, তাই তার সঙ্গে তর্ক না করে সে নিচে চলে গেল। লজ্জে আকাশ মাইশার সাথে বকাবকি করতে শুরু করলো। আকাশ বলল, কি সমস্যা তোর? এরকম সিন ক্রিয়েট সৃষ্টি করলি কেন এখানে এসে? তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, মনে হচ্ছে তুই আমাকে ভালোভাবে চিনতে পারছিস না। দেখ, এখন এগুলো বলে কিন্তু কোনো লাভ নেই। আমি সবই জানি এবং আমার সবকিছু মনে আছে। সময় কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তোর আর আমার মধ্যে যে কিছু একটা ছিল সেটা তুই আর আমি ছাড়া কেউ জানতো না। এখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, তাই এগুলো বিষয়ে যদি কথা না বলি সেটাই ভালো হবে। মাইশা কথাটি শোনার পরপরই চোখের পানি জমতে শুরু করলো। মাইশা হচ্ছে আকাশের চাচাতো বোন। অনেক আগে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেটা কেউ জানতো না, তারা দুজন ব্যতীত। মাঝখানে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল, সেজন্য তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। কিন্তু আজকে যখন আকাশে বিয়ে হতে দেখলো মাইশা, সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। আকাশকে বলে উঠলো, ভুলে থাকা এত সহজ না। যদি হতো তাহলে তো অনেক আগেই ভুলে যেতে পারতাম, কিন্তু ভুলতে পারিনি। আর সম্মানবোধের জন্য ফোন করিনি কখনো। তুইও তো আমাকে ফোন করিসনি কখনো। আসলে একটা সত্যি কথা কি জানিস, তুই আসলে আমাকে কখনো ভালোই বাসিসনি। দেখ, এখন এসে এরকম কথা বলে কি কোনো লাভ হবে? যেটা হবার সেটা হয়ে গেছে। আর আমি তোকে ভালোবাসি কি বাসি না সেটা তুই ভালো করে জানিস। বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে, তাই বলে আমি আমার ওয়াইফকে কষ্ট দিতে পারবো না। তোর আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল, এটা যেন ও জানতে না পারে। শুনে ভালো লাগলো, একদিনের ব্যবধানে তুই এত চেঞ্জ হয়ে গেছিস। তোর ওয়াইফকে তুই তো কত কেয়ার করিস, কত ভয় পাস। যাই হোক, অনেক ভালো লাগলো তোর কথা শুনে। আমার কথা যে তোর আর মনে পড়ে না সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। দেখ মাইশা, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। তুই এরকম কিছু করিস না যেখানে আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়। একসময় তোর আর আমার মধ্যে হয়তো কিছু ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। এখন আমার বিয়ে হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। সর এখান থেকে, আমি রুমে যাব।
মাইশাকে হাত দিয়ে সরিয়ে আকাশ রুমে চলে গেল। মাইশা ছাদের উপর বসে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আকাশের এরকম পরিবর্তন দেখে সে আসলে বিস্মিত হয়েছে। আকাশ তাকে বুঝিয়ে দিল বাস্তবতা মেনে নিতে। নেহাকে সে কখনোই কষ্ট দিতে পারবে না। আকাশ নিচে গিয়ে দেখে সবাই নেহাকে দেখতে এসেছে। এভাবে সারাটি দিন কেটে গেল তাদের দুজনের। রাত শেষ হয়ে আবারও পরের দিন সকালবেলা আকাশের আম্মু আকাশকে বলতে শুরু করলো, কিরে আকাশ, কালকে সারাদিনও বৌমাকে নিয়ে ঘরে ছিলি, আজকে ঘরে না থেকে কোথাও একটা ঘুরতে নিয়ে যা, তাহলে মনটা ভালো থাকবে। তোমার দরকার হলে তুমি ঘুরতে নিয়ে যাও, আমি পারবো না। এগুলো মেয়ে মানুষ নিয়ে আমার ঘুরতে ভালো লাগে না। কেন ভালো লাগবে তোমার? তুমি শুধু তোমার বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরবা, সারাদিন ঘুরলে তো তখন বিরক্ত লাগে না? আর এখন নিজের বউকে নিয়ে ঘুরতে যাবে, এখন তোর বিরক্ত লাগতেছে? শুধু শুধু এলোমেলো কথা বলো না। আর এখন কোথায় ঘুরতে নিয়ে যাব বলো? যেখানে বলবে সেখানে আমি নিয়ে যাচ্ছি। তোর যেখানে খুশি সেখানে নিয়ে যা, কিন্তু সুন্দর একটা জায়গায় নিয়ে যাস, যেখানে গেলে বৌমার মনটা ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, কিছু কেনাকাটা করে দিস। হ্যাঁ ভাগ্নে, আশপাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, তাহলে দুজনেরই ভালো লাগবে। আমি আর দুলাভাই যাচ্ছি মার্কেটে, কিছু কেনাকাটা করতে হবে তো। তোমরা তাহলে বের হও। যাও, একটু প্রেম করে আসো। সারাদিন তো বাসায় থাকো, বাইরে গিয়ে একটু রোমান্টিক সময় কাটিয়ে আসো। আকাশের মামির মুখের কথা শুনে নেহা লজ্জা পেয়ে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে যায়। আকাশ বলতে লাগলো, কি যে বলো না মামি, আশেপাশে সবাই আছে আর তুমি এখানে এরকম কথা বলতেছো। দেখো তো কত লজ্জা পেয়েছে, দৌড়িয়ে চলে গেল। লজ্জার কিছু নেই, যাও ঘুরে আসো। আমার কথাগুলো মাথায় রেখো। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যতক্ষণ না বের হব ততক্ষণ আপনার এই কথা আমার শুনতে হবে। অতএব তাড়াতাড়ি বের হই। আকাশ রুমে গিয়ে নেহাকে রেডি হতে বলল। নেহা প্রথমে যেতে চাচ্ছিল না, কিন্তু পরে রাজি হয়। দুজন রেডি হয়ে বের হলো। আকাশ ফোনটা বের করে তার বন্ধুকে ফোন করে। তার বন্ধুকে আসতে বলে, কারণ তার বন্ধু এখনো তার ওয়াইফকে দেখেনি। কথা শেষ করে আকাশ নেহার হাত ধরে নিয়ে রাস্তায় গিয়ে একটা রিক্সা নিয়ে সুন্দর একটা ক্যাফেতে নিয়ে গেল আকাশ। আচ্ছা, আপনার কি এখানে এসে ভালো লাগতেছে? আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, সেজন্য আপনাকে নিয়ে এসেছি। না না, আমার এরকম খারাপ লাগতেছে না। এটা তো অনেক ভালো একটা জায়গা। তোর বন্ধু কি আসবে এখানে? হ্যাঁ, একটু পরে চলে আসবে। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে পারি আমি? কথা বলার জন্য কি আবার পারমিশন নিতে হবে নাকি? বল। আপনি আমাকে তুই করে না বলে তুমি করে বললে তো অনেক ভালো শোনায়। তাই নাকি? তোর ভালো লাগবে। তোর যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই বলবো। অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগতো তাহলে কি বলতাম আপনাকে? ঠিক আছে, আমি তুমি করে বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার এখানে শর্ত কোথা দিয়ে ঢুকলো? আচ্ছা ঠিক আছে, বলুন কি শর্ত? আমি তোকে তুমি করেই বলবো, কিন্তু তোরও আমাকে তুমি করেই বলতে হবে। যদি পারিস তাহলে আমি তুমি করে বলবো। এটা সম্ভব না। আপনি আমার থেকে বয়সে বড়, সিনিয়র। আপনাকে আমি তুমি করে বলতে পারবো না, আমার লজ্জা লাগে অনেক। তাহলে আমিও তোকে তুমি করে বলতে পারবো না, তুই করেই বলবো। তো কেন? আমি তো আপনি করে বললেই ভালো লাগে। না, মোটেই ভালো লাগে না। আজকে থেকে তুই আমাকে তুমি করে বল, এক্ষুনি বল। বলতেই হবে, না বললে হয় না? হ্যাঁ, বলতেই হবে। তুই আমাকে তুমি করে বললে আমার অনেক ভালো লাগবে। ইয়ে মানে, আচ্ছা তুমি কি খাবে বলো, আমি অর্ডার দিচ্ছি। আকাশের মুখ থেকে তুমি শোনার পরে আকাশকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। আশেপাশের সবাই এই কাণ্ড কারখানা দেখে হাসতে শুরু করলো। আকাশ অনেক লজ্জার মধ্যে পড়ে গেল। আরে কি করতেছো, ছাড়ো। পাগল হয়ে গেছো নাকি? এরকম একটা পাবলিক প্লেসে কেউ এরকম ভাবে জড়িয়ে ধরে কিস করে? সবাই তাকিয়ে দেখতেছে আমাদের। দেখলে সমস্যা কি? আমি তো আমার হাজবেন্ডকে কিস করতেছি, অন্য কাউকে তো কিস করিনি। তোমার সঙ্গে আমি কথাই পেরে উঠবো না, কিন্তু প্লিজ এখানে আর এরকম করো না। যত রোমান্টিক হতে পারো বাড়িতে হইও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তুমি করে বলায় অনেক ভালো লেগেছিল, তো তাই নিজেকে ঠিক রাখতে পারিনি। এটার জন্য তুমি কি আবার রাগ করেছো নাকি? সরি জান, আর কখনো এরকম করব না। আরে কি বলতেছো, রাগ করবো কেন? আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু এখানে অনেক মানুষ আছে, সেজন্য আমি তোমাকে নিষেধ করছি। আমি মনে করেছি তুমি রাগ করেছো, উল্টো তুমি আমাকে এই কথা বলতেছো। আমি রাগ করিনি জান। আকাশের মুখে জান শব্দটা শোনার পরে নেহার মুখে হাসি ফুটে উঠল। নেহা আকাশকে ফ্লাইং কিস ছুড়ে দিল। আকাশ সেটা লুফে নিয়ে তার গালের সঙ্গে ছুঁয়ে দিল। হঠাৎ এরকম দুষ্টামি করতে করতে হঠাৎ আকাশের বন্ধু এসে উপস্থিত হয়। আকাশের বন্ধু নেহাকে দেখে অবাক হয়ে আকাশকে জিজ্ঞেস করে, কি ব্যাপার,
ইনি এখানে কি করছেন? ভাবি কোথায়? আরে সালা, বেশি কথা না বলে একটু বসে আগে আরাম কর, তারপরে বলতেছি। না বন্ধু, আমি অনেক এক্সাইটেড। তুই আমাকে বলতো ভাবি কোথায়, আর নেহা আপু এখানে কি করছে? আরে সালা, যাকে আপু বলতেছিস সেটাই তোর ভাবি হয়, ওনার সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। আকাশের বন্ধু কথাটা শোনার পরে তার বিশ্বাসই হচ্ছিল না যে সে অনেকবার আকাশকে জিজ্ঞেস করেও সত্যি কি নেহাকে সে বিয়ে করেছে নাকি তাকে বোকা বানাচ্ছে দুজন মিলে। তুই আমাকে বোকা বানাচ্ছিস না তো? সত্যি করে বলতো, আসলে তুই নেহা আপুকে বিয়ে করেছিস? আরে বাবা, সত্যি বলতেছি, তুই বিশ্বাস করতেছিস না কেন? আমাদের যে বিয়ে হয়েছে আমরা কেউ কাউকে দেখিনি, আমাদের হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। আমিও তোর ভাবিকে দেখিনি, তোর ভাবি আমাকে দেখেনি, কিন্তু বাসর রাতে আমরা একে অপরকে দেখে অবাক হয়ে গেছিলাম। তারপর আর কি, এই যে। বলিস কি, যার সঙ্গে তোর ঝগড়াতে শুরু হলো শেষমেশ তাকেই বিয়ে করে ফেললি? তাও আবার এত তাড়াতাড়ি? এত মিল কিভাবে হয় বন্ধু? ভাবি, আকাশ কি আসলে সত্যি কথা বলছে? দেবর দেখি বিশ্বাসই করতেছে না, আসলে আমাদের দুজনেরই বিয়ে হয়েছে। বিগ কংগ্রাচুলেশন। এরকম ভাবে যে দুজনের বিয়ে হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। এরকম অঘটন কিভাবে ঘটলো? যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, তাহলে পেছনের দিকে আর না যাই। তাহলে এখন দুইজন মিল হয়ে গেছে নাকি এখনো ঝগড়া আছে? না, আর কোনো ঝগড়া নেই, যে ঝগড়া ছিল সেগুলো সব সলভ হয়ে গেছে। বন্ধু, দুজনকে অনেক মানিয়েছে রে। তোদের সম্পর্ক দীর্ঘদিন থাক, দোয়া করি। তাহলে ট্রিট দে, বিয়ে করলি, দাওয়াত তো আর দিলি না। আকাশের বন্ধু বলতে দেরি কিন্তু আকাশকে ডেকে নিয়ে এসে সবকিছু অর্ডার করতে দেরি করলো না। অর্ডার করে আড্ডা দিচ্ছিল আর খাওয়া দাওয়া করতেছিল। খাওয়া দাওয়া শেষ করে ওয়েটারকে টিপস দিয়ে তারা বের হয়ে গেল বাসার উদ্দেশ্যে। আকাশের বন্ধু বিদায় জানিয়ে সে বাসার দিকে চলে গেল। আকাশ নেহার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। ইতিমধ্যেই একটা রিক্সা পেল আর দেরি না করে রিক্সায় উঠে একজন আরেকজনের কাঁধে হাত রেখে বাসার দিকে চলে গেল। তারা নেহাকে আকাশ চকলেট আইসক্রিম কিনে দিল। নেহা অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে বলল, তুমি কিভাবে জানলে যে আমার আইসক্রিম চকলেট পছন্দের? মেয়েদের তো এই দুইটা জিনিসই সব থেকে বেশি পছন্দের, একটা হচ্ছে আইসক্রিম আর একটা চকলেট। তোমার কি পূর্ব কোনো অভিজ্ঞতা আছে নাকি? এর আগে কত মেয়েকে চকলেট আইসক্রিম কিনে দিয়েছো? আরে কি যে বলেন না, আমি কখনো কোনো মেয়েকে আইসক্রিম বা চকলেট কিছুই কিনে দেইনি। আমার বন্ধু বান্ধব বলতো, তাই শুনেছি, সেখান থেকে এই অভিজ্ঞতা। যদি শুনি না যে কোনো মেয়ের সঙ্গে এরকম আগে সম্পর্ক ছিল, তাহলে তোমার খবর আছে। কথাটা শোনার পর আকাশ চুপ হয়ে গেল। আকাশের মনে ভয় হতে শুরু করলো, যদি মাইশার ব্যাপারটা সামনে চলে আসে তখন সে কি করবে, কিভাবে বিষয়টা সামাল দিবে। নেহাকে সে বিষয়গুলো বুঝতে না দিয়ে নেহাকে নিয়ে বাসায় চলে গেল। কি ব্যাপার, ঘুরতে গিয়েছিলে নাকি তোমরা? ঘোরা হয়েছে? হ্যাঁ আঙ্কেল, ঘুরতে গিয়েছিলাম আমরা। এই দেখুন না, আপনার ছেলে কত কিছু কিনে দিয়েছে আমাকে। ও আচ্ছা, ধীরে ধীরে তাহলে বুঝতে পারতেছি সব। সেই জন্য তোদের বিয়ে দিয়েছি, এখন এমনিতেই ঠিক হয়ে যাবে, আর এখন দুষ্টুমি করবে না। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ওকে ঠিক করার দায়িত্ব আমার। ও যদি আবার দুষ্টুমি করা শুরু করে, ওকে আমি এমন টাইট দিব না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি এখন নিশ্চিন্তে থাকতে পারেন। বাঁচালে মা, ও অনেক দুষ্টুমি করে, ওকে সামলানো কিন্তু অনেক কঠিন। তুমি অনেক সতর্ক থেকো। আকাশ তার আব্বুর আর তার ওয়াইফের কথা শুনে একটু রাগান্বিতভাবে তাদের দুজনের দিকে তাকিয়ে রুমের মধ্যে চলে গেল। নেহা কথা শেষ করে রুমের মধ্যে চলে গেল। গিয়ে দেখে আকাশ উপর হয়ে শুয়ে আছে বিছানায়। কি ব্যাপার, এইভাবে বিছানার উপর শুয়ে আছো কেন? আঙ্কেলের কথা শুনে কি রাগ করছো নাকি? রাগ করে আর কি করব, তোমরা দুজন তো এখন এক হয়ে গেছো, আমাকে শায়েস্তা করার জন্য দুজন হাত মিলিয়েছো। আরে তুমি রাগ করো না, আমি তো আঙ্কেলকে আশ্বস্ত করেছি, তাই বলি কি তোমাকে আমি সব সময় প্রেসারে রাখবো নাকি? তুমি সব সময় ফ্রি মাইন্ড নিয়ে থাকবে, তোমার উপরে আমার কোনো প্রকারের প্রেসার ক্রিয়েট করব না। আকাশ নেহার মুখের কথাগুলো শুনে খুশি হয়ে গেল। নেহাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো। নেহা বলে উঠল, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, আমার শুধু একটা জিনিসের প্রতি লোভ, সেটা হচ্ছে ভালোবাসা। তুমি আমাকে সব সময় ভালোবাসা দিয়ে দেখো। এটা কোনো কথা বললে? তোমাকে আমি এত আদর করব, তুমি ভুলে যাবে যে এর থেকে বেশি ভালোবাসা যায়। শুধু তুমি আমার পাশে থাকলে হবে। আমি সব সময় তোমার পাশে আছি, চিন্তা করো না। শুধু আমাকে কখনো কষ্ট দিও না, এটাই তোমার কাছে চাওয়া। তারা এভাবে কথা বলতেছিল, হঠাৎ দরজার বাইরে থেকে আকাশের মামাতো ভাই তাকে ডাক দিয়ে সেও তার কথা শুনে বের হয়। ভাই একটু এদিকে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হয়েছে বলো, কোনো দরকারি কথা নাকি? ওখানে ভাবিছিল তো, সেই জন্য বলতে পারিনি। তোমাকে ছাদে একটা মেয়ে ডাকতেছে। কি বলিস, কে, মাইশা নাকি?
হ্যাঁ মাইশা আপু, তোমাকে ডাকতেছি, তোমার সঙ্গে নাকি দরকারি কিছু কথা আছে। আকাশ তার মামাতো ভাইয়ের মুখের কথা শুনে দৌড় দিয়ে ছাদে চলে গেল। নেহা রুমের মধ্যে শুয়ে আছে। আকাশ উপরে গিয়ে দেখে মাইশা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার মাইশা, বাসায় অনেক মানুষ আছে, এর মধ্যে তুই আমাকে সাথে ডাকলি কি জন্য? নেহা যদি টের পায় তাহলে আমাদেরকে সন্দেহ করবে। আমি কি করব বলো? আমি কিছু বুঝতে পারতেছি না। আমি তোমাকে কোনোভাবে ভুলতে পারতেছি না, আর ওই মেয়েটার পাশে তোমাকে একদম সহ্য করতে পারতেছি না। আমার দম বন্ধ হয়ে আসতেছে। দেখ পাগলামি করিস না, বাস্তবতা মেনে নে। এরকম করলে কিন্তু সমস্যা হবে, সেটা তুই ভালোভাবে বুঝতে পারতেছিস। তারপরও এরকম করা কিন্তু ঠিক হচ্ছে না তোর। তুই যে সত্যি আমার থেকে এত দূরে চলে যাবি সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আর আমি তো ভেবেছিলাম একদিন না একদিন তো ঠিকই ফিরে আসবি আমার কাছে, কিন্তু তুই অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলি, এটা কিভাবে মেনে নিব আমি বল? দেখ আমার এখন ঘরে বউ আছে, বাসায় অনেক মানুষ আছে, এই সময় আমরা দুইজন ছাদে এসে কথা বলতেছি, সেটা যদি কেউ দেখে তাহলে প্রবলেম হবে। আমি গেলাম, থাক তুই। আকাশ চলে যাবে। হঠাৎ মাইশা আকাশের হাত ধরে টান দিয়ে নিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে। আকাশ মাইশাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু মাইশা অনেক শক্ত করে ধরে আছে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এদিকে নেহা আকাশকে খুঁজে পাচ্ছে না, তাই নেহা ভাবলো হয়তো আকাশ ছাদে আবার সিগারেট খাচ্ছে। নেহা দৌড়ে ছাদে গিয়ে দেখে মাইশা আকাশকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে নেহার মাথায় যেন জিন ভর করলো। সে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না যে আকাশকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। নেহা অনেক রাগান্বিত হয়ে বলে উঠল, আকাশ, তাহলে এটাই ছিল তোমার মনে? তুমি আমাকে রুমে রেখে এসে এখানে মাইশার সঙ্গে এই সম্পর্ক করতেছো? ছি, কল্পনাও করতে পারিনি আমি। নেহা তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এরকম কিছুই করিনি। মাইশা আমাকে জোর করে জড়িয়ে ধরেছে। সেটা তো বুঝতেই পারতেছি, তুমি কি শিশু নাকি? তোমাকে জোর করে জড়িয়ে ধরে আছে আর তুমি সেখান থেকে ছুটে আসতে পারতেছো না? নেহা তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি এমন কিছু করিনি যেখানে তুমি কষ্ট পাবে। প্লিজ এগুলো কথা তুমি কাউকে বইলো না, বাসায় কিন্তু অনেক মানুষ আছে। আমি সবকিছু সহ্য করতে পারলেও তোমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে সহ্য করতে পারবো না। আর তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার সঙ্গে কখনোই বেইমানি করবে না, তাহলে আজকে কিভাবে করলে এই কাজ? আকাশ অনেক বোঝানোর পরও নেহা তো আকাশের কথা শুনতে রাজি নয়। নেহা কান্না করতে করতে দৌড় দিয়ে নিচে গিয়ে আকাশের বাবাকে সব বলে দেয়। এটা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। আকাশকে ডাকা হলো। সেই জায়গায় উপস্থিত ছিল আকাশের মামা, আকাশের মামি, আকাশের মামাতো ভাই, আকাশের চাচা চাচি আর চাচাতো বোন আর চাচাতো ভাই। বিষয়টা সবাইকে অবাক করে ফেলো। আকাশ আর মাসের মধ্যে যে এরকম কোনো একটা সম্পর্ক ছিল সেটা কেউ ভাবতে পারেনি। আকাশের বাবা রেগে আগুন হয়ে আছে। আকাশ, এটা কি হচ্ছে? তুই এরকম নোংরা কাজ কিভাবে করলি ঘরে বউ রেখে? বিশ্বাস করেন আব্বু, আমি এরকম কিছুই করতে চাইনি। মাইশা আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল। তোর কি লজ্জা বলতে কিছু নেই? ঘরে বউ রেখে বাইরে গিয়ে এরকম নোংরা কাজ করতেছিস? লজ্জা হওয়া উচিত তোর। এখন আবার বড় বড় কথা বলতেছিস। আম্মু, তোমরা আমাকে কেউ বিশ্বাস করতেছো না কেন? আমি সত্যি এরকম কিছু করিনি, বিশ্বাস করো তোমরা আমাকে। আকাশের চাচা তার মেয়ের উপর এতটাই রেগে গেল যে সে গিয়ে তার মেয়েকে সজোরে চড় মারতে শুরু করলো। এটা দেখে সেখানে উপস্থিত সবাই তাকে থামানোর চেষ্টা করতেছিল। মাইশাকে অনেক মারার পর তার বাবাকে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয় সবাই। মাইশা অনেক কান্না করতে শুরু করলো। ভাইজান থামুন, অনেক মেরেছেন, আর মাইরেন না, আমরা সবাই এখানে আছি তো। কি ব্যাপার মাইশা, কথা বলতেছ না কেন? আজকে কিন্তু তোকে একদম মেরে ফেলবো। যা হয়েছে সত্যি করে বল, তুই কি এই পরিবারের সম্পর্ক নষ্ট করতে চাস? আমি আর কি বলবো, যা বলার তো সব তো আকাশই বলে দিয়েছে, না আমি আর নতুন করে কি বলবো? আকাশ বাবা, সত্যি করে সবকিছু বল, কোনো মিথ্যা কথা বলিস না। যেটা যেটা হয়েছে সবকিছু খুলে বল। চাচ্চু, আমি রুমে ছিলাম আমার ওয়াইফের সঙ্গে, ইতিমধ্যে আমার মামাতো ভাই এসে আমাকে ডাক দেয়। আমি বের হলে আমার মামাতো ভাই আমাকে বলে মাইশা নাকি আমাকে ছাদের উপরে ডাকতেছে। আমি গিয়ে দেখি মাইশা দাঁড়িয়ে কান্না করতেছে। আমাকে দেখেই বলতে শুরু করলো ও নাকি আমাকে ভুলতে পারতেছে না, ও নাকি এই বিয়ে নিতে পারতেছে না। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তাকে কোনোভাবে আমি বোঝাতে পারতেছিলাম না। আমি চলে আসতে লাগলে ও আমাকে হাত টান দিয়ে জড়িয়ে ধরে। আমি ওকে সরানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেক শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছিল। এর মধ্যে সেখানে গিয়ে নেহা উপস্থিত হয়। নেহা গিয়ে আমাকে ভুল বুঝে ফেলে। সত্যি বলতেছি চাচ্চু, আমি এরকম কিছুই করিনি। আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভুলে গেছে।
আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করি, এর মধ্যে আমি বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পর এসে সেগুলো কথা বলতেছে। বিশ্বাস করুন, আমার কোনো দোষ এখানে নেই। মাইশা, আকাশ যাও কথা বলতেছে সব কি সত্যি? হ্যাঁ আব্বু, আকাশ যা বলতেছে সবই সত্যি কথা, একটাও মিথ্যা না। ওর আসলেই কোনো দোষ নেই, ওকে তোমরা ভুল বুঝো না, সব দোষ আমার। তোমরা যা শাস্তি দেবার আমাকে দাও। কিন্তু তুমি এরকম ভুল কাজ কিভাবে করলে? তুমি জানোই ওর বিয়ে হয়ে গেছে, তারপরও তুমি কেন ওর সঙ্গে এরকম কাজ করলে? এখন পুরো পরিবারের সামনে সবার মান সম্মান নষ্ট হয়ে গেল। আব্বু, আমি বুঝতে পারিনি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আসলে উত্তেজিত হয়ে এরকম একটা কাজ করে ফেলেছি, এটা আমার করা মোটেও উচিত হয়নি। এখন আমি বুঝতে পারতেছি শুধু শুধু আকাশের সংসারে ফাটল ধরে গেল। আমি আকাশের ওয়াইফের কাছেও ক্ষমা চাইবো। না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি ক্ষমা করার কেউ না। ভাবি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি, আপনি আকাশকে ভুল বুঝবেন না প্লিজ। আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সেটা অনেক আগের কথা, এটা নিয়ে আপনি আর আকাশের সঙ্গে রাগারাগি করেন না। নিহা মায়েশার কথা প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।